আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমান পরীক্ষা শুরু। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 18,57,344 জন শিক্ষার্থী। শেষ দিনে নির্বাচন কমিশনে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে বাড়ানো হবে। সরকারের সঙ্গে পরিবহন ও সংশ্লিষ্টদের আলোচনা চলছে, জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। চলতি মাসের প্রথম 19 দিনে দেশে রেমিটেন্স এসেছে প্রায় $213 কোটি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা। এবং লরিয়ার্স বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদ হলেন দুই টেনিস তারকা কার্লোস অলকারাজ ও অরিনা সাবলেঙ্কা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা আজ সারা দেশে একযোগে শুরু হয়েছে। এবার প্রায় 18,51,423 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এই গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষায়। নতুন সরকারের অধীনে এটি প্রথম পাবলিক পরীক্ষা হওয়ায় স্বাভাবিকভাবেই বাড়তি নজর রয়েছে প্রশাসনের। দেশজুড়ে 3,885টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা, যা চলবে আগামী 20 মে পর্যন্ত। মিম আক্তারের রিপোর্ট। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও কেন্দ্রগুলোর সামনে ভিড় জমতে শুরু করে ভোর থেকেই। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় কম। প্রায় 4,46,000 শিক্ষার্থী নবম দশম শ্রেণী পেরিয়েও এবার পরীক্ষায় অংশ নিতে পারেনি, যা শিক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলছেন সংশ্লিষ্টরা। প্রশ্নপত্র ফাঁস রোধ এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোর সামনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন ম্যাজিস্ট্রেটরাও। প্রতিটি পরীক্ষার্থীকে প্রবেশের সময় কঠোরভাবে তল্লাশি করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে কিছুটা চাপ থাকলেও আত্মবিশ্বাসের অভাব নেই। পরীক্ষার আগে শেষ মুহূর্তে নোট দেখা, বন্ধুদের সঙ্গে আলোচনা, সব মিলিয়ে ছিল ব্যস্ত সময়। প্রিপারেশন তো অনেক ভালো, বাট যেহেতু আমরা এসএসসি 26 ব্যাচ, সো আমাদের আগে কখনো বোর্ড পরীক্ষা দেওয়া হয়নি। যেহেতু এটা ফার্স্ট এক্সাম, সো সেই হিসাবে অনেক নার্ভাস লাগতেছে। আমার মনে হচ্ছে যেহেতু বোর্ড কোয়েশ্চেন মোটামুটি ইজি হয়, প্রিপারেশন ভালো, সো ইনশাল্লাহ আশা করতেছি ভালোই হবে। ইনশাল্লাহ কোনো সংশয় নেই, এভরিথিং আমরা ভালো মতো পড়েছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, হয়তোবা তারা কিছু ভালো চিন্তা করে আমাদেরকে এত কিছু দিয়েছে। লাস্ট মুহূর্তে বাংলার কয়েকটা গল্প, যেমন প্রত্যুত প্রকার, দেন আমাটির ভেপো, এরপর কিছু কবিতা, আরও অনেক কিছু এমসিকিউগুলো একটু চেক করছে। প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালো, এতক্ষণ আম্মু সাথে ছিল, বই খাতা দিয়ে পড়াশোনা করলাম, এখন বাকিটা আল্লাহ ভরসা। যারা পড়েছে তারা অবভিয়াসলি ভালো করবে। যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয়, পড়লে ইজি লাগবে, না পড়লেই হার্ড লাগবে। শেষ মুহূর্তে প্রস্তুতি ভালোই। অন্যদিকে অভিভাবকদের উপস্থিতিতে কেন্দ্রের সামনে তৈরি হয়েছে অতিরিক্ত ভিড়, যার কারণে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেক অভিভাবকই মনে করছেন কেন্দ্রের গেটে অপ্রয়োজনীয় ভিড় কমানো গেলে শিক্ষার্থীদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। একজনের সাথে একজন গার্জিয়ানের বেশি আসা উচিত না এই পরিস্থিতিতে। এবার যে নকলমুক্ত যে ব্যবস্থাটা নিয়েছে, এর জন্য খুব অত্যন্ত ভালো লাগছে। সরকারের উদ্যোগ এবং সচেতনতা, সেটা খুব ভালো পরীক্ষা দিয়েছে। সিলেবাসও খুব ভালো দেওয়া হয়েছে এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্যে যথেষ্ট গ্যাপ দিয়েছে। বাচ্চারা ইনশাল্লাহ ভালো করবে, কোনো হয়রানি হয়নি এবছর। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল 10টায় শুরু হবে পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষে আগামী 7 থেকে 14 জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য আগে থেকেই জারি করা হয়েছে 14 দফার নির্দেশনা।
যার মধ্যে রয়েছে সময়মতো উপস্থিতি, নিষিদ্ধ সামগ্রী গ্রহণ না করা এবং শৃঙ্খলা বজায় রাখা। যারা সিলেবাস শেষ করেছে বা সম্পূর্ণ পড়া পড়েছে তারা সব কিছুই কমন পাবে ইনশাআল্লাহ। আর এই যে নতুন যে শিক্ষামন্ত্রী ওনার যে পদক্ষেপটা, ওই পদক্ষেপটা অত্যন্ত সুন্দর হয়েছে। নকলমুক্ত যেহেতু পরীক্ষা হবে, তাই এই ক্ষেত্রে যারা সিলেবাস সম্পূর্ণ শেষ করেছে তাদের অবশ্যই কমন পড়বে, প্রশ্নপত্র হার্ড করা হয়নি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরিবেশও সুন্দর ছিল, আমরা সুন্দরভাবে পরীক্ষা দিতে পারছি। পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন অনেক সহজ হয়েছে, সবকিছু অনেক আলহামদুলিল্লাহ কমন আসছে। প্রশ্ন সুন্দর প্রশ্ন হয়েছে, কমন আসছে, যারা পড়বে তারা পারবে। এছাড়া যারা বলবে যে কমন আসে নাই তারা আসলে পড়ে নাই। প্রশ্ন যথেষ্ট ভালো হয়েছে। এমসিকিউ সাইটগুলো আগে যেরকম কঠোর হইতো, আজকের প্রশ্নে বোঝা গেছে যে এমসিকিউগুলো সহজ আছে। যদি আমরা বইটা ভালো করে পড়তে পারি তাইলে আপনার এমসিকিউ একদম ইজিলি দেওয়া যাবে। পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পূর্ণ হবে, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থী ও অভিভাবকদের। মিম আক্তার, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার 1,30,700-র বেশি শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগর ও জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 92,338 জন। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে 76টি ভিজিল্যান্স টিম কাজ করছে। সকাল থেকে 66টি সাধারণ এবং 10টি বিশেষ ভিজিল্যান্স টিম পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে। চট্টগ্রাম বোর্ডে এবার পরীক্ষার্থীদের মধ্যে 56,351 জন ছাত্র এবং 74,373 জন ছাত্রী রয়েছে। চট্টগ্রাম জেলা ছাড়াও চট্টগ্রাম বোর্ডের অধীন কক্সবাজার জেলায় 18,924 জন, রাঙ্গামাটিতে 7,417 জন, খাগড়াছড়িতে 8,071 জন এবং বান্দরবানে 3,874 জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের আজ ছিল শেষ দিন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসারের কাছে নারী প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করছেন। সকাল 9টা থেকে শুরু হয়ে একটানা বিকাল 4টা পর্যন্ত চলে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। শেষ দিনে বিএনপির 36 জন প্রার্থী ও 11 দলীয় জোটের 13 জন ও স্বতন্ত্র সদস্যদের মনোনীত একজন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন। সংরক্ষিত 50টি আসনের আনুপাতিক বণ্টনে বিএনপি জোট 36টি, জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোট 13টি এবং স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল শেষে মনোনয়নপত্র বাছাই করা হবে 22 ও 23 এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল আবেদন 26 এপ্রিল এবং আপিল নিষ্পত্তি 27 ও 28 এপ্রিল। ভোট গ্রহণ হবে আগামী 12 মে। রাজনীতিতে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করতে এই নির্বাচন গুরুত্বপূর্ণ বলে মনে করেন প্রার্থীরা। আমি শুধু এলাকায় কাজ করে গেছি, এতদিন আমার এই স্বীকৃতিটা ছিল না, তাই আমি আমার মনের মতো করে আমি কাজ করতে পারিনি। আমি আজকে সেই স্বীকৃতি পেয়েছি আমার দল থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, তার যে প্ল্যান, এই দেশটাকে সুন্দর করে সাজানো, দেশের প্রতি যে তার গভীর ভালোবাসা, দেশপ্রেম, আমি তারই একটি অংশ হিসাবে আমি কাজ করতে চাই। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। আমি ইনশাল্লাহ অবশ্যই একজন নারী হয়ে নারীদের হয়ে কথা বলতে চাই। নারীদের অধিকার আদায়ের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো করতে চাই। দেশে হামের সংক্রমণ মোকাবেলায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে। যেসব শিশু হাসপাতালে আছে তাদের সর্বোচ্চ চিকিৎসা দিতে সব ব্যবস্থা করেছে সরকার। আজ ঢাকায় তথ্য অধিদপ্তর মিলনায়তনে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া যৌক্তিকভাবে বাড়ানো হবে। এ বিষয়ে সরকারের সাথে পরিবহন সংশ্লিষ্টদের আলোচনা চলছে। উপদেষ্টা বলেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ ঠিক আছে। দাম বৃদ্ধির ফলে অনেকেই তেল ক্রয় করে মজুত করার চেষ্টা করছেন। এই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্য ব্যয় মেটানো একটা বড় ঝুঁকির ব্যাপার, চাপের ব্যাপার আমরা জানি, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য। WHO একটা ডেটা আছে এরকম, প্রতি বছর 65 থেকে 70 লক্ষ মানুষ বা কখনো এটা বাড়ে কমে তারা স্বাস্থ্য ব্যয় মেটানোর জন্য দারিদ্র্য সীমার নিচে নেমে যেতে হয়। সো আমরা এটাকে খুবই প্রায়োরিটি দিচ্ছি। আমরা হামের টিকা কার্যক্রম চলমান আছে, তার একটা আপডেট হচ্ছে 5 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত 26,50,39 জন শিশু টিকা পেয়েছে।
6 মাস থেকে 59 মাস বয়সীদের প্রায় 1,80,00,000 শিশুকে টিকা প্রদান করা হবে। তার মানে আপনারা ঠিক খেয়াল করছেন সংখ্যাটা অনেক বড়। আমরা আমাদের সক্ষমতার মধ্যে যতটা সম্ভব খুব দ্রুত এই কাজটা করছি এবং কিছুটা সময় টিকা দেওয়ার জন্য লাগবে। আগের দিন আমি বলেছি এটা ইমিউনিটি বা তার শরীরে এটা প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য কিছুটা সময় লাগবে। এর মাঝে হামের ক্ষেত্রে যেসব শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের চিকিৎসার জন্য এই সরকার সর্বোচ্চ ব্যবস্থা করেছে। যেহেতু জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, জ্বালানি তেল সংকট শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। আমাদের তেল মজুদ আছে, আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমরা তেল আনছি, আরও তেল আসবে, কিন্তু সবাইকে এই যে প্যানিক বাইং, উপদেষ্টা মহোদয় যেটা বললে প্যানিক বাইং যেন না হয় সেই দিকে একটু নজর রাখতে হবে এবং তেল অন্য কোথাও চলে যাচ্ছে কিনা সেটাও একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই বিষয়ে আপনাদেরকেও আপনাদের সহযোগিতাও চাই যে আপনারাও এই যে এখানে তেলগুলো উদ্ধার হচ্ছে, মজুদ রাখা হচ্ছে, আমরা সরকার কিন্তু চেষ্টা করছে যে এই এরকম যেন ঘটনা যেন না ঘটে বা ঘটনা না ঘটার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে আজও সাক্ষ্য গ্রহণ চলে। জবানবন্দি শেষে চতুর্থ সাক্ষী বিটিআরসির উপপরিচালক মাহরিন আহসানকে জেরা করেন আসামিপক্ষ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলে এ সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে পতিত আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে মামলার সাক্ষীর জেরা অনুষ্ঠিত হয়। এছাড়া রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা রেদানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে 5ম দিনের যুক্তি উপস্থাপন চলে। পরে একই ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ এবং পৃথক মামলায় মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে জবানবন্দি দেয় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট জেরা অনুষ্ঠিত হয়। চলতি এপ্রিল মাসের প্রথম 19 দিনে দেশের রেমিটেন্স এসেছে $212,70,00,000, যা বাংলাদেশি টাকায় 26,109 কোটি টাকা। গতকাল এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এপ্রিলের প্রথম 19 দিনে আসা এই রেমিটেন্স ইতিবাচক ধারায় রয়েছে। প্রবাসীরা সাধারণত কোরবানির ঈদের আগে বেশি রেমিটেন্স পাঠান। সেই ধারাবাহিকতায় এবারের এপ্রিলেও প্রবাসীরা বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। রেমিটেন্সের এ ধারা আগামী কোরবানি ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে। চলতি এপ্রিলে গত বছরের একই সময়ের চেয়ে 23.8% বেশি রেমিটেন্স এসেছে। গত বছরের এপ্রিল মাসের প্রথম 19 দিনে প্রবাসী আয় এসেছিল $171,90,00,000। তথ্য অনুযায়ী গত মার্চ মাসে প্রবাসীরা পাঠিয়েছিলেন $375,00,000 যা দেশের ইতিহাসে একক কোনো মাসে সর্বোচ্চ রেমিটেন্স। চলতি 2025-26 অর্থ বছরের জুলাই থেকে 19 এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে মোট $2,834 কোটি মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা আগের অর্থ বছরের তুলনায় 20.6% বেশি। আগের অর্থ বছরের একই সময়ে রেমিটেন্স এসেছিল $2,350 কোটি মার্কিন ডলার। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় যে গুজব অপতথ্যগুলো ছড়াচ্ছে তার অনেকগুলোর উৎস বিভিন্ন স্যাটার বা ব্যঙ্গাত্মক পেজগুলো এমনভাবে সাজানো থাকে আর এমন কৌশলে কন্টেন্টগুলো প্রচার করে তাতে সাধারণ মানুষ একে সত্য ভেবে নেয় অনায়াসেই। বিস্তারিত টেক্সট রিপোর্টে। সোশ্যাল মিডিয়ায় একটি ফটো কার্ডে ধানমন্ডি 32-এর ছবিকে ইসরায়েলের হাইফা শহর ধ্বংসের ছবি হিসেবে প্রচার করা হয়। বলা হয় ইরানের আক্রমণে এই ধ্বংস সাধন হয়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে দাবিটিকে সত্য বিবেচনা করে শেয়ার দেয়া হয়। দাবিটি নিয়ে অনুসন্ধানে রিউমার স্ক্যানার নামে একটি ফেসবুক পেজে মূল ফটোকার্ডটি পাওয়া যায়। পেজটির নামকরণ খ্যাতনামা ফ্যাক্ট চেক পত্রিকা রিউমার স্ক্যানারের অনুরূপ।
18 এপ্রিল দেয়া এই পোস্টের ক্যাপশনে পোস্টটি ব্যঙ্গাত্মক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি বলে উল্লেখ করা হয়। রিউমার স্ক্যানার নামের এই পেজটি ঘুরে দেখা যায় তারা বিভিন্ন ইস্যুতে প্যারোডি বা ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকে। পেজটির একটি ওয়েবসাইটও পাওয়া যায়, সেখানেও উল্লেখ করা হয়েছে এটি একটি ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম যা কাল্পনিক ও হাস্যরসাত্মক খবর তৈরি করে। সব কন্টেন্ট শুধুমাত্র বিনোদনের জন্য এবং এগুলোকে সিরিয়াসভাবে নেওয়া উচিত নয়। ধানমন্ডি 32-এর ছবি আপলোড দিয়ে ইরানের হামলায় হাইফা শহর ধ্বংস হয়ে গেছে এমন দাবিটি তাই সত্য নয়, এটি মূলত একটি স্যাটায়ার পেজের কন্টেন্ট। জাকিয়া জামান আনিকা, পিটিভি নিউজ। এবার যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আগামীকাল শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ। আগামীকাল সন্ধ্যা নাগাদ যুদ্ধবিরতির সময়সীমার মধ্যে ইরানের সঙ্গে চূড়ান্ত সমঝোতা না হলে নতুন করে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রকার হুমকির মুখে তেহরান কোনো আলোচনায় বসবে না। দুই দেশের এমন বাকবিতণ্ডার মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আলোচনায় যোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পর্যালোচনা করছে। যদি ভ্যান্স উপস্থিত থাকেন তবে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ ফুরিয়ে আসছে, কিন্তু দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তেহরান একটি চুক্তিতে না আসা পর্যন্ত তিনি ইরানি বন্দরের ওপর থেকে অবরোধ তুলবেন না। 1 সপ্তাহ আগে শুরু হওয়া এই নৌ অবরোধ ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন এই সংঘাতে তার দেশ বড় ব্যবধানে জয়ী হতে যাচ্ছে। এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্র ইরান অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হতে আর কয়েক ঘন্টা বাকি আছে। বুধবার এই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হবে। Navy, they have no Air Force, they have no leaders, they have no nothing. Actually, their leaders it is regime change. এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়ছে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত এই যুদ্ধবিরতি বহাল থাকবে, তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এদিকে হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় ইরান। বরং যদি আবার যুদ্ধ শুরু হয় তবে যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের বিরুদ্ধে ইরান নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টারি স্পিকার বাঘের গালিবাফ। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লেখেন, আমরা যুদ্ধক্ষেত্রে নতুন নতুন কার্ড দেখাতে প্রস্তুত। ট্রাম্প নিজের কল্পনায় আলোচনায় টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন বলে অভিযোগ করেন গালিবাফ। তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নতুন যুদ্ধ উস্কে দেওয়ার যুক্তিকতা তৈরি করতে চাইছেন। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত 11 এপ্রিল প্রথম দফা শান্তি আলোচনায় গালিবাফ ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আগামীকাল সেখানে 2 দেশের মধ্যে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে তার। এদিকে ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরান আলোচনায় রাজি হলে মঙ্গলবারই প্রতিনিধি দলটি ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হতে পারে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে অগঠনমূলক ও পরস্পর বিরোধী সংকেত আসছে। এটি প্রকৃতপক্ষে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটি চেষ্টা। পেজিশকিয়ান স্টাফ জানিয়ে দেন, ইরানিরা কোনো শক্তির কাছে মাথা নত করে না। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনা আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আঞ্চলিক উত্তেজনার মধ্যে দুই দেশ কূটনৈতিক সংলাপ এগিয়ে নিতে আগ্রহী বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে কার্যকর হওয়া একটি নাজুক যুদ্ধবিরতির পর এটি প্রথম আনুষ্ঠানিক আলোচনা হতে যাচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন গতকাল বলেছেন, ইসরায়েলের সঙ্গে প্রস্তাবিত আলোচনার লক্ষ্য হল দক্ষিণ লেবাননের সংঘাত ও দখলদারিত্বের অবসান ঘটানো। তবে হিজবুল্লাহ ও তার সমর্থকরা এই আলোচনা প্রত্যাখ্যান করেছে। এদিকে বৃহস্পতিবারের বৈঠকের আগে বৈরুতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মিশেল ইসা লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরির সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। অন্যদিকে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরির ঘনিষ্ঠ সহযোগী আলী হাসান খলিল জানিয়েছেন, ইতিমধ্যে অন্তত 39টি গ্রামে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এবং এসব হামলায় শক্তিশালী বিস্ফোরণে বহু বেসামরিক ঘরবাড়ি ধ্বংস এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এবং লেবানন ও ইসরায়েলের সম্মতিতে গত বৃহস্পতিবারের মধ্যরাত থেকে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ থামেনি। ইসরায়েলের হামলা জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও রাশিয়ার নেতারা নতুন একটি আগ্রাসী বিশ্ব ব্যবস্থা চাপিয়ে দিতে চাইছেন। বাকি দেশগুলো তাদের থামাতে খুবই কাপুরুষোচিত আচরণ করছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আজ কথা বলেছে। যুক্তরাজ্যের লন্ডনে সংগঠনের বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের সময় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ট এমন মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন। এ সময় যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের নেতাদের আগ্রাসী বলে মন্তব্য করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব। অ্যামনেস্টির বৈশ্বিক মানবাধিকার সুরক্ষা বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এসব নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ধীরে ধীরে গড়ে ওঠা বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এর বিপরীতে নৈতিক দিক নির্দেশনাবিহীন এমন একটি দৃষ্টিভঙ্গি বেছে নিয়েছেন যার মূল কথা হলো যুদ্ধই শাসন করবে, কূটনীতি নয়। অ্যাগনেস কালামার্ট সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেদনটি এমন এক চ্যালেঞ্জিং মুহূর্তে এসেছে যা 80 বছর ধরে গড়ে ওঠা সবকিছু ধ্বংস করে দিতে পারে। তবে চীনকে আগ্রাসী তালিকায় রাখেনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কারণ হিসেবে বলা হয়েছে, দেশটির বেশ বিবেচক আচরণ করছে। ভারত শাসিত কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস রাস্তা থেকে ছিটকে পাহাড়ি খাদে পড়ে অন্তত 21 জন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত 45 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা আশঙ্কাজনক। 42 জন যাত্রী ধারণ ক্ষমতার বাসটিতে দুর্ঘটনার সময় 60 জনেরও বেশি আরোহী ছিলেন। পাহাড়ের একটি বিপজ্জনক বাঁক নেওয়ার সময় বাসটি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 30 মিটার নিচে পাথুরে খাদে পড়ে যায়। কাশ্মীরের স্থানীয় সিভিল অ্যাডমিনিস্ট্রেটর প্রেম সিং সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন। আবারও ফিরছে দেশের খবরে। সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.1 মাত্রা। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হেমুলিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় 66 কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পানি ও লিঙ্গ সমতা, যেখানে পানি প্রবাহিত হয় সেখানে সমতা বৃদ্ধি পায়, এই প্রতিপাদ্যে আজ চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস। এ উপলক্ষে নগরের একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা ওসাপ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগম। সংস্থার কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের সিভিল ও ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ফারজানা রহমান জ্যোতি। অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী বক্তব্য রাখেন। খাগড়াছড়ি দীঘি নালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘি নালা জোন এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এবং দীঘি নালা জোনের আবাসিক মেডিকেল অফিসার রোগীদের সেবা প্রদান করেন। লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল চট্টগ্রাম ও লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রোগ্রেসিভ সাউথ এর সার্বিক তত্ত্বাবধানে এই ক্যাম্পেইন পরিচালিত হয়। যাচ্ছি শেয়ার বাজারের খবরে। কয়েকদিন মন্দার পর চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জে চাঙাভাব ফিরে এসেছে। তবে আজ সার্বিক মূল্য সূচক বৃদ্ধি পেল সিএসই 30-এর সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,736.35, যা গতকালের চেয়ে শতকরা 0.08 বেশি। অপরদিকে সিএসই 30-এর মূল্য সূচক দাঁড়ায় 12,924.29, যা গতকালের চেয়ে শতকরা 0.29 কম। আজ 219টি কোম্পানির 1,21,27,345টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 33,29,84,000 টাকারও বেশি। এর মধ্যে 116টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 77টির কমেছে এবং 26টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 96 টাকা 68 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 88 টাকা 12 পয়সা, কানাডিয়ান ডলার 89 টাকা 97 পয়সা, হংকং ডলার 15 টাকা 49 পয়সা, ইউরো 144 টাকা 72 পয়সা, ব্রিটিশ পাউন্ড 165 টাকা 17 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 34 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 25 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 02 পয়সা, কুয়েতি দিনার 395 টাকা 95 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 30 টাকা 65 পয়সা, থাই বাত 3 টাকা 78 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 31 পয়সা, চীনা ইউয়ান 18 টাকা। এবার যাচ্ছি খেলার খবরে। খেলাধুলার অস্কার খ্যাত লরিয়াস বর্ষসেরা পুরস্কারের শীর্ষ দুটি জিতেছেন দুই টেনিস তারকা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বেলারুশের আরিনা সাবলেঙ্কা। বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন স্পেনের 18 বছর বয়সী তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। মাদ্রিদের সিবেলেস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে দেওয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে উপস্থাপনা করেন টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং ফিলাস্টাইন স্কিয়ার আইল্যান্ড গ্রু।
ক্যারিয়ারে প্রথমবার এ পুরস্কার পেলেন আলকারাজ ও সাবলেঙ্কা। টেনিসে গত বছরটা দারুণ কেটেছে 22 বছর বয়সী আলকারাজের। ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতেছেন, আর এই সাফল্যের কারণেই বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন। টেনিসের নারীদের শীর্ষ বাছাই সাবলেঙ্কা গত বছর জিতেছিলেন ইউএস ওপেন আর খেলেছেন 3টি গ্র্যান্ড স্ল্যাম টেনিসের ফাইনাল। লামিনে ইয়ামাল স্পেন ও তার ক্লাব বার্সেলোনার হয়ে মাঠে মাতিয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত নামে। বর্ষসেরা দল নির্বাচিত হয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন পিএসজি। গত মৌসুমে 3টে শিরোপা জয়ের পথে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতে ক্লাবটি। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে 2-1 জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.6 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3.8 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 27 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 15 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 57 মিনিটে, জোয়ার সকাল 10টা 25 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 21 মিনিটে এবং জোয়ার রাত 11টা 15 মিনিটে।